চলো আমি যে আঘাতের পাহাড়ে বাস করি সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার গলার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমি এখনও সুস্থ হয়ে উঠতে পারিনি। শরীর এতটাই খারাপ যার কারণে আমি কন্টিনিউ তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারছিলাম না। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো চলো, ছোটোদের অনেকটা ভালোবাসা ও বড়োদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তবে আমি যে এতটাই খারাপ আছি, এই খারাপ সময়টা নিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এটাই অনেক। এতক্ষণে আমার হাসপাতালের বেডে শুয়ে থাকার কথা ছিল, তার পরিবর্তে আমি সংসারের সমস্ত রকম কাজ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমি সমস্ত রকম কাজ করব আর কিছু মনের কথা খুলে বলে আজকে একটু হালকা হওয়ার চেষ্টা করব। সত্যি কথা বলতে কি, জীবনে কেউ কারো কোনোদিন আপন ছিল না, আর আপন আদৌ নয়। নিজের শরীরটাও আমি মনে করি নিজের শরীরটাও কারো কোনোদিনও আপন হয় না। কারণ হচ্ছে মরার পর না ওই প্রাণটাই উড়ে যাবে, বুঝলে তো, শরীরটাও পুড়ে ছাই করে দেবে। আর ঠিক কারা দেবে বলো তো? আমার নিজের আপন মানুষগুলোই। তো সেই হচ্ছে কথা। বুঝতে পারলাম যে জীবনে কেউ কোনোদিন কারো আপন ছিল না, আদৌ নয়, আর ভবিষ্যতেও থাকবে না। কিছুটা মায়ায় আমরা আটকে পড়ে যাই। তো এই মায়া জিনিসটা খুব খারাপ। আজ মায়ার কবলে পড়েই আমরা সব ধ্বংস হয়ে যাই। ঠিক আমার মতো বা আমার মতো যারা আছো তাদের হয়তো আজকের কথাগুলো মিলে যাবে। আর যদি অবশ্যই কারো কথাগুলো মিলে যায়, একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানাবে। আমি কিছু মানুষকে এতটাই ভালোবেসেছিলাম, এতটাই নিজের মুখ করে আপন করে নিয়েছিলাম, যে মানুষগুলোকে আমি ভুলতেও আমার কষ্ট হয়। কিন্তু সেই মানুষগুলো যে আমারই এত বড় একটা ক্ষতি করে ছাড়বে, আমাকেই যে সর্বনাশের পথে ঠেলে দেবে, সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তো সেই মানুষগুলো, আপন মানুষগুলোকেই আমি বলতে চাই, তোমরা এরকমটা না করলেও পারতে, আমাকে বলতে পারতে। এত কিছু এরকমটা না করে আমাকে তিলে তিলে যন্ত্রণায়, মানসিক যন্ত্রণায় না মেরে আমাকে এক বোতল বিষ এনে দিতে, আমি যেটা খেয়ে নিজে মরে যেতাম। তাহলে খুব ভালো হতো, তোমরাও বেঁচে যেতে আর আমিও বেঁচে যেতাম। কিন্তু এরকমভাবে মারার থেকে, ওরকম হঠাৎ এই মরার থেকে না সুইসাইড করাটা মনে হয় বেশিই ভালো। আজ এসব কথা বলছি, কোনোদিনও এরকমটা আমি মনে করো সোশ্যাল মিডিয়ায় কোনোদিন এসব কথা বলিনি, আর আমি বলতেও কোনোদিনও চাইও নি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। সমস্ত রকমের কাজবাজ করতে করতে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখো, তাইলেই বুঝতে পারবে। তো দিনরাত কিন্তু কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে সংসারটাকে টিকে রাখার দায়িত্ব যখন নিয়েছি, তখন কিন্তু করছি দায়িত্বগুলো পালন, সব কটা কর্তব্য দায়িত্ব কিন্তু পালন করছি। তো এতে কিন্তু আমার কারো কোনো হেল্প কোনোদিন পাইনি, সত্যি কথা যেটা। তো কঠোরতম পরিশ্রম করে সেই পরিশ্রমিক যে আমার আয়টা, সেই আয়টা দিয়ে যখন আমি নিজে কিছু ভালো কিছু করছি, তখন কিছু আপন মানুষ কিন্তু প্রচুর জ্বলছে। আর সেই মানুষগুলো এতটাই জ্বলছে যে নিজে জ্বলে পুড়ে ছাই হতে না পারলে কি হবে, আমাকে কিন্তু সেই ছাইয়ের আগুনে ভস্ম করছে। তো যাই হোক, উল্টাপাল্টা অনেক কথাবার্তা আমি শুনতে পেরেছি আমার নামে। তখন কিন্তু তোমাদের দাদাভাই আমার বর কোনো কিন্তু প্রতিবাদ করেনি, কাউকে কিচ্ছু বলেনি। এবং আমি যেটা বলতে চেয়েছিলাম তখন কিন্তু সে আমাকে বলতে বারণ করেছিল, বলেছিল যে যেন আমি কাউকে কিছু না বলি। ক্যাচাল জিনিসটা ও একদমই পছন্দ করে না। তো তারপর থেকে কিন্তু হচ্ছে আমি এতটাই সহ্য করতে 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 প্রায় হচ্ছে 6টা মাস কেটে গেল কন্টিনিউ এই অত্যাচারটার আর কি। তো তারপরে অনেক ভাবে আমি অনেক কিছুতে অপমান হয়েছি। তারপরেও আমি কোনো কিছু প্রকাশ করিনি, কিচ্ছু বলিনি, চুপচাপ ছিলাম। মন খারাপ হতো স্ট্যাটাস দিতাম, ঝামেলাটা শেষ হয়ে যেত। কিন্তু দেখতে পাচ্ছি জিনিসটা বাড়তে বাড়তে আজকে এমন পর্যায়ে, এমন জায়গায় চলে এসেছে যে সহ্য করার মতো না। ওরা হয়তো চাচ্ছে যে আমি মরে যাই। আমাকে সত্যি কথা বলতে বরের কাছ থেকে প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এর জন্য একটু প্রবলেম হচ্ছে। তো ভিডিওটা অনেক আগের করা, কিন্তু ভয়েস দিচ্ছি আমি আজকেই আপলোড করব। তোমরা শুধু জাস্ট কথাগুলোকে মন দিয়ে একটুখানি শুনবে, আমার মনতত্ত্ব কথাগুলো। এতে কিন্তু মনে করো ভিডিওর সঙ্গে হয়তো কথাগুলো সেরকম কোনো মিল তোমরা পাবে না। তো যাই হোক, এদিকে কিন্তু প্রচুর শরীরে জ্বর রয়েছে, তার সঙ্গে শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেহেতু 5 মাস হলেও আমার বেবি হয়েছে। তো একদিকে কাটাছেঁড়া যন্ত্রণা, আমার অন্যদিকে অপারেশনের ব্যাপারে একটুখানি সমস্যা মাঝে মাঝে হয়। তো এতেও তো আমার কাউকে কিছু বলার নেই, কারণ আমার যেহেতু সেরকম আমার কপালে কেউই নেই। একা একা সমস্ত কিছু সামলাতে হয়, একা একা সমস্ত কিছু করতে হয়। কাউকে কিছু মুখ খুলে বলে আমি কি করব? আমাকে তো একাই সামলাতে হবে, তাই না? এরকম একটা ব্যাপার রয়েছে। তো বাড়িতে ফোন করেছিলাম, মা বলল যে ঠিক আছে, আমি যদি গাড়ি পাচ্ছি তাহলে চলে যাব এখন। কারণ হচ্ছে আমাদের ওখান থেকে তো আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি অনেকটা দূরত্ব, 4টা গাড়ি চেঞ্জ করতে হয়। 4টা গাড়ি বলতে কি টোটোও আসতে হয়, এর জন্য আর কি ধরে নিয়ে বললাম।
তো যাই হোক, এর জন্য না ফট করে কেউ এসে ওই জিনিসটা হয় না যে আমার প্রচণ্ড শরীর খারাপ, কেউ একটু ফট করে ফোন করার মাত্রই চলে এসে একটু রান্না টান্না করিয়ে দেবে, এই বিষয়টা আর কি হয়ে ওঠে না। এই কারণে আমি আমার বাপের বাড়ির লোকদেরকেও আসতে না বলি, যতটা পারি আমি নিজে করার চেষ্টা করি। আজ পর্যন্ত আমি সেরকমভাবে বিছানায় কোনোদিন পড়েছিলাম না, যতটা পেরেছি জোর জবরদস্তি উঠিয়ে কাজ করার চেষ্টা করেছি, কারণ যত যা করব সব আমার সংসারের মঙ্গল, আমার নিজের জন্য। তো যাই হোক, সমস্ত রকম কাজবাজ করতে করতে যখন আমি হাঁপিয়ে যাই, সেই হাঁপিয়ে যাওয়ার থেকে ক্লান্তি থেকে একটু যখন রেস্ট নেই, মানে শান্তি একটু অনুভব করি, সেই সময়টাতেই কিছু মানুষ আমাকে এতটাই বিরক্ত করে, এতটাই মানে আমার প্রতি তাদের মনে হিংসা, তাদের মনে জ্বলন জ্বলে, তারা আমাকে সেই শান্তিটুকু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আজকে। সঠিক সময় আসুক, সঠিক দিন আসুক, আমি সেই মানুষগুলোকে সকলের সামনে সেই মানুষগুলোকে দেখাবো। এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি, একদিন না একদিন আমি প্রকাশ করবই যে এই মানুষগুলো আমার সঙ্গে এরকমটা করেছে। তবে তার আগে তো আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তাই না? তার আগে তো মনে করো আমাকে নিজে কিছু করতে হবে। তাহলে আমি সেই জায়গাটাতে যখন এসে দাঁড়াবো, তখন আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে এই মানুষগুলো। তো আমি সত্যি কথা বলতে আর সত্যিটাকে মানে তুলে ধরতে আমার কিন্তু সেরকম কোনো যায় আসে না, যেটা সত্যি আমি সেটাকেই প্রকাশ করি, মিথ্যেটার প্রশ্রয় আমি দেই না। তো যাই হোক, সংসার তো মানে আমার এমনই অশান্তি শুরু করেছে আমার সংসারে, যেটা মানে অনেক কিছু খারাপ কিছু হয়ে গেছে, যেটা আমি প্রকাশ করতে পারবো না। স্বামী স্ত্রীর অশান্তির কথাটা বাদে দাও, সেটা সকলেরই হয়, আমাদেরও হয়, এমনটা বলবো না যে হয় না, হয়, কিন্তু সেটা কোনো ব্যাপার না। কিন্তু তার বাদেও কিছু সমস্যার সম্মুখীন আমাকে বারবার হতে হচ্ছে, যার কারণে আজ আমি ক্লান্ত হয়ে গেছি। তার থেকেও একটা অত্যাচার আমার প্রতি হচ্ছে, সেটা হচ্ছে মানসিক অত্যাচার, যেটা হচ্ছে সেটা কিন্তু আমার দুই ফ্যামিলি, মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, এই দুই ফ্যামিলির মানুষের মধ্যে কেউই নয়, সেটা আপন মানুষের মধ্যেই একজন তবে আছে। আমি পরে তোমাদেরকে প্রকাশ্যে বলবো, সঠিক সময় এলে সবটা বলবো। তো সে এমনভাবে মানে আমাকে জীবন থেকে সরানোর জন্য, মানে এমন কিছু, সে আমাকে আমার বিয়ের আগ থেকেই পছন্দ করতো না, যে আমার বরের সঙ্গে আমার বিয়েটা হোক, সেটা সে কখনোই চাইতো না। এই কারণেই হচ্ছে সে এরকমটা শুরু করেছে। আমরা যখন 8 বছরের রিলেশন করে সফলতা পেয়েছি এবং আমাদের একটা বাচ্চাও হয়েছে, তো যে কারণে সুখের সংসারটা অনেক দূর এগিয়ে এসেছে, তো সেটা তার সহ্য হচ্ছে না। এই কারণে সে উঠে পড়ে লেগেছে আমার সংসারটা ভাঙার জন্য। তো যাই হোক, এসব কথা আজকে এতটুকুই, এর থেকে বেশি কিছু আর বলবো না, কারণ পারিবারিক অশান্তি সোশ্যাল মিডিয়ায় আনছি বলে আমাকে পরে অনেক টর্চার সহ্য করতে হবে। এগুলো নিয়ে পরে হয়তো আবার ঝামেলা হবে, আবার অশান্তি হবে, আবার ঝগড়া হবে, তবে আমি আবার ভিডিও করবো, এবার ওপেনলি দেখাবো। তো যাই হোক না কেন, আমি আর ভয় ডর কিছু করি না। অনেক তো হলো এবার আমার সঙ্গে, এবার মানুষও জানুক যে কেমন। তবে আমি কিন্তু বলেই দিলাম, আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ির মধ্যে কেউই কিন্তু সেই মানুষটা নয়। তো যাই হোক, এটা নিয়ে আবার পরে হয়তো কোনো কথা আমাকে শুনতে হবে, তার জন্য ক্লিয়ার করে এবার এই ভিডিওর মধ্যেই বলে দিলাম। এর আগেও ভিডিও নিয়ে আমার একটা ঝামেলা হয়েছিল। তো যাই হোক, তো এখন বাজে কিন্তু দেখো বেলা মানে 11:30। সমস্ত রকম বাড়ির কাজকর্মগুলো সেরে টেরে চলে এলাম গরু নিতে, আর গরুগুলোকে বের করে তারপরে আবার বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসে আবার কাজ শুরু করলাম। তবে সেই মানুষটার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, ভগবান যেন তার সমস্ত রকম আশা ভরসাগুলোকে সফলতা দেয়। আমার খারাপের জন্য তো সে এত কিছু করছে, তো সে যেন অতি তাড়াতাড়ি সফলতা পায়, এটাই চাইবো। আর আমি অনেক দিন পর নাইটি পরছি আবারও, আর হচ্ছে নাইটিটা অনেকটা ছোট হয়ে গেছে, মানে আমি লম্বা হয়ে যাচ্ছি নাকি নাইটি আমার নিজে ছোট হয়ে যাচ্ছে ভগবান জানে। তবে আমি নাইটি সচরাচর পরি না, শাড়ি পরি, কিন্তু জ্বরের জন্য অবস্থা খুবই খারাপ, এই কারণে চটপট করে যা পাচ্ছি তাই পরে নিচ্ছি। শাড়ি টাড়ি পরার ঝামেলা ভালো লাগছে না, নাক তো আমি প্রচুর টানছি, প্রচুর একেবারে। আর এদিকে তো কাশি হচ্ছে, মাথা ব্যথা, বেশিরভাগ সময় শুয়ে থাকছি, তারপরেও দেখো কত কাপড় কিন্তু ধুয়ে দিচ্ছি, সংসারের সমস্ত রকম কাজ করছি। আর আজকে আমি এমন এক মানুষ, বলে না যে মানুষ টোক্কা খেতে 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 এমন শক্ত হয়ে যায় যে পাহাড় হয়ে যায়, আর সেই পাহাড়কে গলানোর কিন্তু ক্ষমতা সেরকম মানুষের থাকে না, তাই না? তো যাই হোক, যেই হোক না কেন, আজকে আমি একদম নিশ্চুপ হয়ে গেছি সব কিছু থেকে, কারণ আমাকে আমার নিজের লোকেই সাপোর্ট করছে না। তোমাদের দাদাভাই তো তর্ক বিতর্কে একদমই যেতে চায় না, তার সাথে আমার পাশে কিন্তু আজ আর কেউ নেই, আমাকে একাই লড়তে হবে জীবনের যুদ্ধ, জীবনের লড়াই। এর জন্য সব কিছু শেষে আবার সংসারে মন দিয়ে দিলাম, সমস্ত রকম ঝড়ঝামেলাকে দূরে, একবারে অশান্তিকে একবারে পাঠিয়ে দিলাম অনেকটা দূরে আমার জীবন থেকে। কারণ আমার নামে যার যেটা বলার, যার যেটা করার, যার যেটা করানোর, দেখানোর, শোনানোর, বলানোর, যাই হোক,
করে নোক, তাতে আমার কোনো যায় আসে না। আমি আমার মেয়েকে নিয়েই, আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার সংসারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই এবং আমি সেটাই করব। এরপর থেকে কারো কোনো বিষয়ে আমি আর নাক গলাবো না, কারো কোনো বিষয়ে আমি আর দেখতে যাব না। আমার সামনে যখন না, আমার চোখের সামনে বা আমার সম্মুখীন যখন আমি কোনো কিছু শুনবো, ঠিক তখনই আমি ধরবো আর তখনই যা করার আমি করব। তো বাদবাকি আর তোমাদের সামনে এসব কথা বলে তোমাদেরকেও বিরক্ত করছি না। তো আজকাল তো সোশ্যাল মিডিয়ায় পারিবারিক বিষয়টা একদম মানে কমন জিনিস হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করানোর। তো আমি চাই না সেরকমটা আমারও হোক, কারণ আমি একজন ছোট্ট ক্রিয়েটর। আর শরীর স্বাস্থ্য ভালো কথা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো, আমার নাক এখনও বন্ধ হয়ে যাচ্ছে, নাক কান মানে এমনই অবস্থা। তবুও সমস্ত রকম কাজবাজ করছি, জলটা না নাড়লেও তো হয় না। যেরকম আমার বাড়িতে মনে করো কেউ নিয়ে আমাকে সমস্ত রকমের কাজবাজ সমস্ত কিছু করতে হয়। তো আমি সকালে কিন্তু একটা ডিম খেয়েছি, আর এখন আবার একটা ডিম পোস্ট বানিয়ে এখন খাচ্ছি। এটাই একমাত্র আমার খাওয়া। তার মধ্যে এই জ্বরের তালে পড়ে কোনোটাই আর খাওয়া হচ্ছে না। কাজ করছি তবু মনের জোর দিয়ে, শরীরের কোনো জোর নেই। মানে মানুষ শুধু দেখে যে মোটা মানুষ, মোটা মানুষের মানে রোগ হয় না, কিসের রোগ, এটা সেটা, শরীর স্বাস্থ্য তো ভালোই আছে, এটা মানুষ দেখে বলে। কিন্তু মোটা মানুষ কেন মোটা হয়? মোটা মানুষেরও কিন্তু কোনো না কোনো সমস্যা থাকে। দেহ যখন আছে তখন তো মনে করো সমস্যা হতেই হবে, তাই না? হয়। তো ওষুধ খাচ্ছি, কাজ করছি, এটাই স্বাভাবিক। আর এদিকে মেয়ে এখন ঘুমিয়েছে, মেয়েকে ঘুম মানে মেয়ের শরীরটা এতটাই খারাপ, মেয়ে খালি ঘুমোচ্ছে এখন। যে মেয়েটা আমার ঘুমোয় না 2 মিনিট 3 মিনিট ঘুমিয়ে থাকে আর উঠে, সেই মেয়েটা এখন আমার সারাক্ষণ ঘুমিয়ে থাকে এই জ্বরের তালে পড়ে। তো মেয়ে উঠে গেছে আর মেয়েকে একটুখানি এখন শরীরটা মুছে দিয়েছি, শরীরটা আবার হালকা হয়ে গেছে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তোমরা তো অনেকেই জানো, অনেকেই দেখো। তবু মেয়েকে কোলে নিয়ে পুরো ঘরটা ঝাড় দেওয়া আমার হয়ে গেল। এখন বাইরেটা দেবো, উঠান টুঠান সমস্ত কিছু পড়ে রয়েছে, জল দেবো ভাবছিলাম একটুখানি, কিন্তু আবার ভিজবো, আবার যদি সর্দিটা বেশি হয় আমার সমস্যা হলে, মেয়েরও যদি হয়, সকলেই বলে আর কি, সেটা যদি হয়ও গুরুজনদের কথা মানতেও লাগে। তো বাড়িতে বারবার করে ফোন করছি, বুনুর তো পরীক্ষা এখনো শেষ হয়নি, আর মাকে ফোন করছি, বাবুকে ফোন করছি, কিন্তু সেরকমভাবে কেউ এখনও মানে সঠিক বলতে পারছে না যে কখন আসবে। আসলে একটু হয়তো আমি একটু হালকা হতে পারবো। তো কপালে মানুষ না থাকলে বোধহয় এরকমই হয়, ভগবান হয়তো সব রকমের পরীক্ষা আমার কাছ থেকেই নেয়। তো প্রথমত আমার জীবনে আমার মেয়ে পেটে থাকা সত্ত্বে কত কিছু সমস্যার সম্মুখীন হলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি আগের চ্যানেলে। আর এখন তো আমার মেয়ে হওয়ার পর থেকে আরও নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাকে, পারিবারিক, মানসিক, বিভিন্নভাবে। তো মেয়ে কিন্তু দেখো এতটা জ্বর শরীরে, তবুও কিন্তু মেয়ে মানে ও খেলছে বা খেলতে চাচ্ছে এরকম, কিন্তু খাওয়া দাওয়া সেরকমভাবে করছে না, চোখ মুখ বসে গেছে ওর। মানে আমার থেকে বেশি ধক্কল পাচ্ছে আমার মেয়েটা। তো জানি না আমি কি পাপ করেছি, তার জন্যই হয়তো এরকম ফল পাচ্ছি, আমার সন্তান মানে এরকম কষ্ট পাচ্ছে। তো ভগবানকে বলবো 5 দিনের জায়গায় আমাকে 10 দিন বিছানায় ফেলায় রাখো, কিন্তু আমার মেয়েটাকে সুস্থ করে দাও তাড়াতাড়ি। আর যাই হোক, দাদাভাই কিন্তু অসুস্থ শরীর নিয়ে কন্টিনিউ কাজ করেই যাচ্ছে, জানি না কবে ওর কি হয়ে যাচ্ছে। আমি আর মেয়ে তো কন্টিনিউ 5 দিন থেকে পড়ে রয়েছি। আমার থেকে আমার মেয়ের সমস্যা আরও বেশি, কারণ মেয়ের হচ্ছে প্রচণ্ড কাশি হচ্ছে, কাশির তালে না ও খেতে পারছে, না সঠিকভাবে ঘুমোতে পারছে, মেয়েটা আমার কিচ্ছু করতে পারছে না। তো মেয়েকে আমি চারিদিকে বালিশ ব্ল্যাঙ্কেট দিয়ে একদম ঘুমিয়েছে, একটুখানি তেল দিলাম, তো এখন শুয়ে দিয়েছি। শুয়ে দেওয়ার পরে আমি ওষুধ খাওয়া দাওয়া করলাম, করে কিছু হচ্ছে ওই চিকেন ছিল তোমার দাদাভাই এনেছে, সেগুলোরই পকোড়া বানাবো ভাবছিলাম। তো আপাতত এগুলো ফ্রাই করে রেখে দিই, তারপরে ভাবনা চিন্তা করব পরে কি করব না করব। কারণ হচ্ছে এসবের কারণে না কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, সন্তান যদি কিছু হয়, বাবা মা কিন্তু কোনো কিছু মানে কিছুতেই মন বসে না, না কোনো কাজে কর্মে, না খাওয়া দাওয়ায়। কিন্তু বাবা তো আছে, বাবাকে তো খেতে দিতে হবে, এই কারণেই হচ্ছে মেন উদ্দেশ্য। তো রান্না টান্না করা হয়ে গেছে, চিকেন কষা করেছি, ডাল করেছি, বেগুন ভাজা করেছি, আর করেছি কফি ঘন্ট। তো এটা নিয়ে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কিছু ভুল বলে থাকি বা ভুল করে থাকি, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন, আমি ক্ষমা প্রার্থী। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।